শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব আবৃত বীজ উদ্ভিদ কাকে বলে। আবৃত বীজ উদ্ভিদ সম্পর্কে আমরা কিছুটা জানবো এবং আবৃত বীজ উদ্ভিদের বৈশিষ্ট্য এবং অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে জানবো। প্রথমে আমরা আলোচনা করব আবৃত বীজ উদ্ভিদ কাকে বলে। আমরা তো সবাই জানি, ছোটোবেলা থেকে পড়াশোনা তোমরা, যে উদ্ভিদের ফল হয় এবং বীজ ফলের অভ্যন্তরে থাকে তাকে বলা হয় আবৃত বীজ উদ্ভিদ। আবৃত বীজ উদ্ভিদ সাধারণত একে ফ্লাওয়ারিং এটা প্ল্যান্ট বলা হয়, যেহেতু পুষ্পক উদ্ভিদ। আবৃত বীজ উদ্ভিদে ফল হয় এবং বীজ ফলের অভ্যন্তরে থাকে এবং পুষ্পক উদ্ভিদ, এটা ফুলও হয়। এই জন্য এদেরকে কী বলা হয়, ফ্লাওয়ারিং প্ল্যান্টও বলা হয়। এর উৎপত্তি হয়েছে আনুমানিক 13 কোটি বছর পূর্বে এবং সবচেয়ে ক্ষুদ্রাকার আবৃত বীজ উদ্ভিদ হচ্ছে উলফিয়া ম্যাক্রোস্পিয়া এবং বাংলাদেশের ক্ষুদ্রতম আবৃত বীজ উদ্ভিদ হচ্ছে উলফিয়া অ্যাডহিজা। তাহলে বাংলাদেশের সবচেয়ে উঁচু বৃক্ষ কী আমরা একটু ইনফরমেশনগুলো জানি। উঁচু বৃক্ষ হচ্ছে গর্জন, তেনসু, বৈলামে, এগুলো হচ্ছে সবচেয়ে উঁচু বৃক্ষ এবং এই আবৃত বীজ উদ্ভিদের প্রজাতির সংখ্যা হচ্ছে 2,87,000 প্রজাতি আছে আবৃত বীজ উদ্ভিদের এবং এর প্রায় সব পরিবেশে জন্মে। তুন্দ্রা অঞ্চলে জন্মে, মরু অঞ্চলে জন্মে এবং স্বাভাবিক পরিবেশে আবৃত উদ্ভিদের জন্মে। এবং বাংলাদেশে প্রাপ্ত মোট প্রজাতির সংখ্যা হচ্ছে 4,000। বর্তমানে নতুন 19টি প্রজাতি নথিভুক্ত হয়েছে আমাদের আবৃত বীজ উদ্ভিদে। বুঝা গেছে? এখন দেখো আবৃত বীজ উদ্ভিদের বৈশিষ্ট্য কি। আমাদের এই যে সংজ্ঞাটা আছে এখানের মধ্যে একটা দুটো বৈশিষ্ট্য চলে আসে। এছাড়াও যে বৈশিষ্ট্যগুলো আবৃত বীজ উদ্ভিদের আছে আমি একটু বলছি। এরা হচ্ছে স্পোরোফাইট। স্পোর মানে কি রেণু। এরা হচ্ছে রেণু ধারণ করে, রেণুপত্র সমৃদ্ধ বা স্পোরোফাইট এবং এরা পুষ্পক মাস্কুলার টিস্যু আছে। আর 2 নম্বরটা হচ্ছে এদের গর্ভকেশকরা গর্ভদণ্ড, গর্ভমুণ্ড এবং গর্ভাশয়, এই 3টা ভাগে বিভক্ত। আর এদের শুক্রাণু হচ্ছে, শুক্রাণুর কোনো ফ্লাজেলা থাকে না, অর্থাৎ শুক্রাণুটা নিশ্চল অবস্থায় থাকে। আর এখানে সুস্পষ্ট যৌনক্রম থাকে। জীবনচক্রের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধরনের যৌনক্রম হয়, সুস্পষ্ট যৌনক্রমে দিনশেক ঘটে এবং দিনশেক আমরা পরবর্তী দিনশেকের বিস্তারিত আলোচনা করবো। এবং এদের সাধারণত আবৃত বীজ উদ্ভিদে 1টি হতে 2টি বীজপত্র থাকে এবং গ্যামেটোফাইট যেটা থাকে হচ্ছে খুব সংক্ষিপ্ত এবং পরনির্ভরশীল। এবার আসো যে আর্কিগোনিয়াম, আমরা যে নগ্নবীজ উদ্ভিদে পেয়েছিলাম একটা আর্কিগোনিয়াম সৃষ্টি হয়, এখানের মধ্যে আর্কিগোনিয়াম সৃষ্টি হয়নি। আর্কিগোনিয়াম যে সৃষ্টি হয়নি, এটাই হচ্ছে আবৃত বীজ উদ্ভিদের উন্নত বৈশিষ্ট্য। এখন আসো শুক্রাণু সর্বত্র নিশ্চল। শুক্রাণু যে প্লাজমা বিহীন, যেহেতু প্লাজমা নাই, এটা চলাচল করতে পারে না, এই জন্য বলা হয় শুক্রাণুটা নিশ্চল। জাইলেম টিস্যুতে সাধারণত বেসিক্যালি এবং ব্রেন টিস্যুর মধ্যে সঙ্গী কোষ থাকে। এই হচ্ছে আমাদের আবৃত বীজ উদ্ভিদের বৈশিষ্ট্য। ভালোভাবে মনে রাখার চেষ্টা করবো। এখন আসে আবৃত বীজ উদ্ভিদের অর্থনৈতিক গুরুত্ব। অর্থনৈতিকভাবে আবৃত বীজ উদ্ভিদ এই 2,87,000 যে প্রজাতি আছে পুরো বিশ্বের মধ্যে, অর্থনৈতিকভাবে কীভাবে আমাদের বিভিন্ন খাদ্যের যোগানে, বিভিন্ন অর্থনৈতিক বাণিজ্যে কীভাবে সহায়তা করে যাচ্ছে, ওটা আমরা একটু দেখবো। আমাদের অর্থনৈতিক গুরুত্ব যদি বিবেচনা করতে যাই, তখন দেখা যায় আবৃত বীজ উদ্ভিদের 2,87,000 প্রজাতির মধ্যে প্রায় 1,000টি প্রজাতি আমাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং 100টি প্রজাতি খাদ্য, কাঠ, বস্ত্র, ঔষধ ইত্যাদি আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে এরা ভূমিকা রাখে এবং 15টি প্রজাতি আমাদের খাদ্যের পুরো বিশ্বব্যাপী মানুষের খাদ্যের যোগান দিচ্ছে। 15টি প্রজাতি, যেমন ধান, গম, ভুট্টা, বার্লি, আরও অনেক কিছু আছে, আলু, এসব সব কিছু হচ্ছে খাদ্যের যোগান দিচ্ছে 15টি প্রজাতি। এবং শতাধিক উদ্ভিদ হতে সাধারণত 120 ধরনের ঔষধ প্রস্তুত করা হয়। সবচেয়ে বড় কথা হচ্ছে এই আবৃত বীজ উদ্ভিদ দিয়ে ঔষধও প্রস্তুত করা হচ্ছে এবং 100টি উদ্ভিদ দিয়ে, 100 থেকে অধিক উদ্ভিদ দিয়ে আরও 120টি, মানে যতগুলো উদ্ভিদ এর থেকে বেশি ঔষধ প্রস্তুত করা যাচ্ছে। তাহলে দেখা যায় এই আবৃত বীজ উদ্ভিদ আমাদের প্রাণীকুলের মতো উদ্ভিদগুলো, এই যে অনেকগুলো আবৃত বীজ উদ্ভিদ আছে, এরা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আমাদের জীবনযাপনে আমাদের সাথে এই উদ্ভিদটা অর্থপ্রদভাবে জড়িত। আমরা জানলাম আজকে আবৃত বীজ উদ্ভিদ কাকে বলে, আবৃত বীজ উদ্ভিদ সম্পর্কে কিছু তথ্য জানলাম এবং আবৃত বীজ উদ্ভিদের বৈশিষ্ট্য, অর্থনৈতিক বুদ্ধি সম্পর্কে জানলাম। পরবর্তীতে আমরা আবৃত বীজ উদ্ভিদের আরও কোনো ওই যে পুষ্পপতি, পুষ্প সংকেত, এগুলো আমরা তোমাদের যে সিলেবাস আছে জবা ফুলের ওই চ্যাপ্টারটা, ওই অংশগুলো আমরা পরবর্তী আলোচনা করবো। ধন্যবাদ।